হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আই এম জয় আক্তার, প্র্যাকটিশনার লয়ার ফ্রম ঢাকা .com, ওনার অফ দ্য লট স্কুল। আমাদের আজকে সেশন হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। আজকে আমাদের লেকচার 5। এর আগে আমরা মোটামুটি 4টা লেকচার কমপ্লিট করেছিলাম। যদি কেউ তা মিস করে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কগুলো দেওয়া আছে, সেগুলো ঘুরে আসতে পারেন। আর লেকচার শুরু করার আগে বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাতে করে যেটা হচ্ছে, আমার চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাচ্ছেন। তো শুরু করা যাক। সো আজকের লেকচার হচ্ছে আমাদের ভয়েড কন্ট্রাক্ট সম্বন্ধে। আচ্ছা, এর আগে আমরা ভয়েডেবল কন্ট্রাক্ট কোনগুলো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা ভয়েড কন্ট্রাক্ট সম্পর্কে একটি ব্রিফলি আলোচনা করব, যার মাধ্যমে ভয়েড কন্ট্রাক্ট কোনগুলো সেই বিষয় এবং ভয়েডেবল কন্ট্রাক্ট কোনগুলো এই বিষয় সম্পর্কে আমাদের একটা কমপ্লিটলি ধারণার সৃষ্টি হবে। সো ফার্স্টে ভয়েড কন্ট্রাক্ট শুরু হচ্ছে আপনার সেকশন 20 থেকে সেকশন 30 এবং সেকশন 56-এর যে সেকশনগুলো আছে সেগুলোই হচ্ছে আপনার ভয়েড কন্ট্রাক্ট। আচ্ছা, তার আগে বলি, ভয়েডেবল কন্ট্রাক্ট আমরা দেখেছিলাম সেকশন 15 থেকে নিয়ে শুরু করে সেকশন 18 পর্যন্ত। সেখানে আমরা জেনেছিলাম ভয়েডেবল কন্ট্রাক্ট হচ্ছে সেই কন্ট্রাক্ট যেই কন্ট্রাক্টগুলো নাকি এক পক্ষের ইচ্ছা অনুযায়ী কার্যকর করা সম্ভব, কিন্তু অপর পক্ষের ইচ্ছা অনুযায়ী কার্যকর করা সম্ভব না। তার মানে যেই কন্ট্রাক্টগুলোতে এক পক্ষের স্বার্থ জড়িত থাকে এবং অপর পক্ষের ক্ষতি করার উদ্দেশ্য নিহিত থাকে, সেগুলাই হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট। এবং এই কন্ট্রাক্টগুলো ক্ষতিগ্রস্ত ব্যক্তি অর্থাৎ ক্ষতিগ্রস্ত পক্ষ যে সে চাইলে কি করতে পারে, এগুলো ভয়েড অর্থাৎ বাতিল করতে পারে। এই কারণে এগুলোকে বলা হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট, যেগুলো বাতিল যোগ্য কন্ট্রাক্ট, অর্থাৎ ক্ষতিগ্রস্ত ব্যক্তির ইচ্ছা অনুযায়ী এই কন্ট্রাক্টগুলো বাতিল যোগ্য, তাই এগুলোকে বাতিল যোগ্য কন্ট্রাক্ট বলা হয়। আচ্ছা, সো আজকে দেখব কোনগুলো বাতিল চুক্তি অর্থাৎ কোনগুলো ভয়েড কন্ট্রাক্ট। ভয়েড কন্ট্রাক্ট মিন্স মানে হচ্ছে যেগুলো শুরু থেকেই বাতিল, সেগুলো হচ্ছে আপনার ভয়েড কন্ট্রাক্ট। আচ্ছা, এই সম্পর্কে সেকশন 2 এর সাবসেকশন জে-তে বলা হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট হচ্ছে এমন কন্ট্রাক্ট যেই কন্ট্রাক্ট নাকি শুরুর দিকে পালন করা সম্ভব হয়, কিন্তু পরবর্তীতে কোনো কারণে অর্থাৎ আইনগত কোনো কারণে যেই কন্ট্রাক্টগুলো আর পালন করা সম্ভব হয়ে পড়ে না, অর্থাৎ সম্ভব হয়ে ওঠে না। তার মানে বোঝাচ্ছে, আপনি একটা কন্ট্রাক্ট করলেন, দুই পক্ষ মিলে একটা কন্ট্রাক্ট হলো, দুই পক্ষের সম্মতিক্রমেই একটা কন্ট্রাক্ট হলো, যেই কন্ট্রাক্ট নাকি শুরুর দিকে বোঝা যাচ্ছিল যে এই কন্ট্রাক্টটা করা উচিত, মানে এই কন্ট্রাক্টটার মধ্যে সব কিছু শর্তগুলো পালন করা সম্ভব, কিন্তু পরবর্তীতে আইনগত কোনো কারণেই হোক বা অন্য কোনো কারণে দেখা গেল যে এই কন্ট্রাক্টগুলো পালন করা আর সম্ভব হয়ে উঠছে না, যা কিনা আইনের পরিপন্থী বা জনগণের পরিপন্থী কোনো কন্ট্রাক্ট বা সরকার নীতির বিরোধী কন্ট্রাক্ট। সো এই কন্ট্রাক্টগুলো পরবর্তীতে বাতিল হয়ে যাবে, অর্থাৎ এই কন্ট্রাক্টগুলো কারো ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী বাতিল করার কথা আসছে না, এই কন্ট্রাক্টগুলো শুরু থেকেই বাতিল হয়ে যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে আপনার বাতিল কন্ট্রাক্ট। আর বাতিল কন্ট্রাক্ট সম্পর্কে কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 20 থেকে নিয়ে শুরু করে সেকশন 30 এবং সেকশন 56-এ বলা হয়েছে। ওকে, তো ফার্স্ট সেকশন, সেকশন 20। সেকশন 20-তে কি বলা হচ্ছে? সেকশন 20-তে বলা হচ্ছে, যখন দুই পক্ষ অর্থাৎ উভয় পক্ষই যখন কোনো তথ্যগত ভুল করার মাধ্যমে কোনো চুক্তি করছে, তখন সেই চুক্তিটা কি হচ্ছে, ভয়েড হয়ে যাবে। তার মানে আপনারা উভয় পক্ষ মিলেই একটা কন্ট্রাক্ট করলেন, কিন্তু যেই বিষয়বস্তু নিয়ে আপনারা কন্ট্রাক্ট করলেন তার মধ্যে আপনাদের দুইজনের মধ্যেই তথ্যগত ভুল ছিল। এখানে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করে নাই, তথ্যগত ভুল ছিল। অর্থাৎ আপনি মানে মনে করেন একটা গাড়ি বিক্রি করবেন আপনি, এখন এই গাড়ি বিক্রির ক্ষেত্রে গাড়ির যে তথ্যটা, সেই তথ্যটা আপনারই জানা ছিল না। আপনি এই তথ্যটা কি করলেন, মানে বায়ারকে যে বললেন, বায়ারের কাছে আপনি ভুল তথ্য দিলেন এবং বায়ারও সরল মনে সরল বিশ্বাসে ভুল তথ্যের বিনিময়ে সে কি করলো, গাড়িটা সেল করার জন্য চুক্তি করলো। পরবর্তীতে সেল মানে বায়ার যে সে জানতে পারলো যে এই মানে যেই তথ্যটা সেলার তাকে দিয়েছে সেই তথ্যের মধ্যে কিছুটা ভুল আছে, অর্থাৎ কিছুটা মিস্টেক আছে, তখন কিন্তু সেই কন্ট্রাক্টটা ভয়েড কন্ট্রাক্ট হবে। এটা কিন্তু ভয়েডেবল কন্ট্রাক্ট হবে না, এটা ভয়েড কন্ট্রাক্ট হচ্ছে। তার মানে আমরা যা বুঝলাম
যখন উভয় পক্ষের মধ্যে তথ্যগত কোনো ভুল থাকে তখন সেই কন্ট্রাক্ট যদি হয় ওই কন্ট্রাক্টটাকে বলা হচ্ছে আপনার কি ভয়েড কন্ট্রাক্ট অর্থাৎ বাতিল চুক্তি। ওকে, এরপর আমরা দেখি সেকশন 21। সেকশন 21 এর কথা কি? এখানে বলা হচ্ছে বর্তমানে বলবৎযোগ্য যে আইন আছে সেই আইনের ভুল ধারণার বশবর্তী হয়ে যদি কোনো চুক্তি করা হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু সেই চুক্তিটা ভয়েড কন্ট্রাক্ট হবে। তার মানে আপনি কোনো একটা কন্ট্রাক্ট করলেন এবং সেই কন্ট্রাক্টের মধ্যে তথ্যগত ভুল ছিল না, সেই কন্ট্রাক্টের মধ্যে যেটা ছিল আপনি আইনে যে বিধানটা প্রদান করা হয়েছে সেই আইনের বিধানের মধ্যেই ভুল ছিল, সেই আইনের বিধানের ভুলের কারণে আপনি কি করলেন একটা কন্ট্রাক্ট করলেন, এই ক্ষেত্রে সেই কন্ট্রাক্টটা ভয়েড কন্ট্রাক্ট হবে। তার মানে সেকশন 21-এ যে কথাটা বলা হচ্ছে যখন বাংলাদেশে বর্তমানে যে বলবৎযোগ্য আইন বলবৎ নাই এই ধরনের আইন কিন্তু বলা হয়নি, বলা হচ্ছে বলবৎযোগ্য যে আইনগুলো সেই আইনের মধ্যে যদি কোনো ভুল থাকে এবং সেই ভুলের কারণে যদি কোনো কন্ট্রাক্ট করা হয় তখন কিন্তু সেই কন্ট্রাক্টও ভয়েড কন্ট্রাক্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। আচ্ছা, এরপর সেকশন 22। সেকশন 22-তে বলা হচ্ছে আপনার যখন উভয় পক্ষ ভুল ধারণার বশবর্তী হয়ে কোনো কন্ট্রাক্ট করবে, তার মানে তারা উভয়ই এই যে বিষয় নিয়ে কন্ট্রাক্ট করছে সেই বিষয়ের মধ্যে বিষয় সম্পর্কে তাদের ভুল ধারণা ছিল, এই ধরনের কোনো কন্ট্রাক্ট যদি হয় তখন সেই কন্ট্রাক্টও কিন্তু ভয়েড কন্ট্রাক্ট। আচ্ছা, সেকশন 20 এবং সেকশন 22 এর মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে সেকশন 20-তে কিন্তু বলা হচ্ছে তথ্যগত ভুল, তার মানে কোনো একটা যে তথ্য প্রদান করা হবে সেই তথ্যের মধ্যে ভুল থাকবে, ঠিক আছে। আর সেকশন 22-তে কিন্তু বলা হচ্ছে ভুল ধারণার বশবর্তী, তার মানে উভয় পক্ষের মধ্যে ভুল ধারণার সৃষ্টি হয়, এখানে কিন্তু তথ্যগত ভুলের কথা বলা হচ্ছে না, তো ব্যাপারটা একটু খেয়াল করবেন। আচ্ছা, এরপর সেকশন 23। সেকশন 23-তে বলা হচ্ছে আমরা এর আগেই জেনে এসেছি যে প্রতিদান ছাড়া কিন্তু কোনো কন্ট্রাক্ট পসিবল না, তার মানে কন্ট্রাক্ট করতে হলে অবশ্যই সেখানে কনসিডারেশন থাকতে হবে। আচ্ছা, এখন সেকশন 23-তে যে কথাটা বলা হচ্ছে কনসিডারেশন কোন সময় আইন দ্বারা সিদ্ধ নয়, অর্থাৎ কোন প্রতিদানগুলো অবৈধ বলে বিবেচনা করা হবে সেটাকেই বলা হচ্ছে সেকশন 23-তে। সেকশন 23 এর কথা হচ্ছে এখানে বলা হচ্ছে 5 ধরনের প্রতিদানকে অবৈধ প্রতিদান হিসেবে বিবেচনা করা হয়েছে। 5 ধরনের কন্ট্রাক্ট কি প্রতিদান কি, যেই প্রতিদানগুলো নাকি আপনার আইন দ্বারা নিষিদ্ধ অর্থাৎ আইনের দ্বারাই নিষেধ করা হয়েছে এমন কোনো প্রতিদান, তারপর হচ্ছে যেগুলো নাকি আপনার সরকার নীতির বিরোধী প্রতিদান, জননীতির বিরোধী প্রতিদান, তারপর হচ্ছে আপনার কোনো ব্যক্তি বা অস্থাবর সম্পত্তি ক্ষতিকর করার উদ্দেশ্যে বা অনিষ্টকর বুঝালে তখন সেই প্রতিদানগুলো কিন্তু আপনার কি হচ্ছে ভয়েড প্রতিদান হিসেবে গণ্য হচ্ছে, এবং এই ধরনের কোনো প্রতিদান দিয়ে যদি আপনি কোনো কন্ট্রাক্ট করেন তাহলে সেই কন্ট্রাক্টটা ভয়েড কন্ট্রাক্ট হিসেবে বিবেচনা করা হবে। তার মানে সেকশন 23-তে 5টা প্রতিদানের কথা বলা হচ্ছে যেই প্রতিদানগুলোকে আইন দ্বারাই কি করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ যে প্রতিদানগুলোকে আইন দ্বারাই অবৈধ বলে ঘোষণা করা হয়েছে, এই ধরনের কোনো প্রতিদান যদি আপনার কন্ট্রাক্টের মধ্যে থাকে তখন সেই কন্ট্রাক্টও কিন্তু ভয়েড কন্ট্রাক্ট বা বাতিল কন্ট্রাক্টে পরিণত হচ্ছে। আচ্ছা, এরপর বলা হচ্ছে আপনার সেকশন 24। সেকশন 24-এ বলা হচ্ছে ধরুন এমন কোনো কন্ট্রাক্ট যেই কন্ট্রাক্টের নাকি আংশিক অংশটা বৈধ আর আংশিক অংশটা অবৈধ, তার মানে কোনো একটা কন্ট্রাক্ট আপনি করলেন যেই কন্ট্রাক্টের মধ্যে অর্ধেক অংশটা প্রতিদানটা বৈধ প্রতিদান এবং বৈধ চুক্তি হিসেবে ধরা হচ্ছে, বাট আরেক যে অর্ধেক যে অংশটা বাকি আছে সেই অংশের প্রতিদানটা আপনার কি অবৈধ, তার মানে সেকশন 23 এর আন্ডারে যেই প্রতিদানগুলোকে অবৈধ বলা হচ্ছে সেই অবৈধ প্রতিদানের কোনো একটা প্রতিদান এই বাকি যে অংশটা সেটার মধ্যে উপস্থিত, তখন সেই ক্ষেত্রে এই পুরো কন্ট্রাক্টটাই ভয়েড কন্ট্রাক্ট হিসেবে গণ্য করা হবে। তবে যদি আদালত উপযুক্ত মনে করেন বা ক্ষেত্র বিশেষে পুরো কন্ট্রাক্টের মধ্যে যতটুকু অংশ বৈধ ততটুকু বৈধ প্রতিদান আছে ততটুকু অংশ ভ্যালিড কন্ট্রাক্ট হিসেবে গণ্য হতে পারে এবং যতটুকু অংশতে ভয়েড অর্থাৎ অবৈধ আপনার প্রতিদান আছে ততটুকু অংশ ভয়েড হিসেবে বিবেচনা করা যায়, এটা ক্ষেত্র বিশেষে, বাট নর্মালি এই ধরনের কন্ট্রাক্ট পুরোটাই বাতিল হিসেবে গণ্য হবে। এরপর সেকশন 25-এ বলা হচ্ছে কি
সেকশন 25-এ বলা হচ্ছে যে ক্ষেত্রে প্রতিদান নাই সেই ক্ষেত্রে চুক্তিটা কি হবে, ভয়েড কন্ট্রাক্ট হিসেবে বিবেচনা করা হবে যদি সেটা লিখিত চুক্তি না হয় এবং কি হয়, রেজিস্ট্রেশন না হয় থাকে। অর্থাৎ সেকশন 25-এর মূল কথা হচ্ছে প্রতিদান ব্যতীত কোনো চুক্তি তখনই ভয়েড বলে গণ্য হবে যখন কিনা তা লিখিত হবে না এবং রেজিস্ট্রিকৃত হবে না, তখন সেটাকে কি বলা হবে, ভয়েড কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে। তবে কিছু গ্রাউন্ড আছে যেই গ্রাউন্ডগুলোতে এই ধরনের প্রতিদানও ভ্যালিডিটি পায়। আচ্ছা, এরপর সেকশন 26, সেকশন 26-এ বলা হচ্ছে নাবালক ছাড়া, অর্থাৎ যে ব্যক্তি সাবালকত্ব অর্জন করেন নাই, এই ধরনের নাবালক ব্যক্তি ছাড়া অন্য প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির বিয়েতে অর্থাৎ বিবাহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই ধরনের কোনো চুক্তি কি হবে, ভ্যালিড হবে না, ভয়েড হিসেবে গণ্য হবে। ধরুন একজন ব্যক্তি সাবালক প্রাপ্তবয়স্ক 18 বছরের উপরে যার বয়স বা 18 বছর, সেই ব্যক্তি বিয়ে করতে তার যে কনসেন্ট, সে বিয়ে করতে কনসেন্ট দিতে তার যোগ্যতা রয়েছে, এই ধরনের ব্যক্তিকে বিবাহে যদি আপনি বাধা সৃষ্টি করতে চান তখন সেই ক্ষেত্রে সেটা কিন্তু ভয়েড কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে, সেটা কিন্তু ভ্যালিড কন্ট্রাক্ট হচ্ছে না। বাট নাবালক কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি আপনি নিষেধ করেন তখন সেই ক্ষেত্রে সেই কন্ট্রাক্টটা কিন্তু ভয়েড হচ্ছে না, সেটা কোনটা ভ্যালিড কন্ট্রাক্ট হিসেবেই ধরা হবে। কেননা আমরা মেজরিটি অ্যাক্ট 1875-এ খুব ভালোভাবে জেনেছি যে 18 বছর পর্যন্ত মানে মেজরিটি একটা ধরা হয়, অর্থাৎ 18 বছরে যখন কেউ পদার্পণ করে তখনই তার মেজরিটি যে বিষয়টা সে জিনিসটা গণনা করা হয়। 18 বছরের নিচে যে তাকে নাবালক বলা হয়। আর চাইল্ড ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্টের আন্ডারে বলা হচ্ছে যে 18 বছর না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বিবাহের জন্য উপযুক্ত নয়, অর্থাৎ যদি নারী হয় তখন সেই ক্ষেত্রে তাকে অবশ্যই 18 বছর বয়স করতে হবে এবং পুরুষ যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে 21 অর্থাৎ 21 বছর বয়স্ক হতে হবে। এটা চাইল্ড ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্টের আন্ডারে বলা হয়েছে। আচ্ছা, তো এই ধরনের কোনো ব্যক্তির বিবাহে যদি আপনি প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তখন সেই ক্ষেত্রে যদি সে নাবালক হয়ে থাকে তখন সেই কন্ট্রাক্টটা ভ্যালিড হচ্ছে। বাট যদি সে নাবালক না হয়ে প্রাপ্তবয়স্ক হয় তখন যদি আপনি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কন্ট্রাক্ট করেন তখন কিন্তু সেটা ভয়েড কন্ট্রাক্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। সো এই ছিল আমাদের আজকের সেশন। আজকের সেশনে আমরা ভয়েড কন্ট্রাক্টের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এক্সাম্পলের মাধ্যমে চেষ্টা করেছি ভালোভাবে বোঝানোর। তবু যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেশন ওপেন আছে, সেখানে কোশ্চেন করবেন, ইনশাল্লাহ অ্যান্সার করব। নেক্সট সেশনে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।